আচ্ছা, লাস্ট আমাদের কোন অধ্যায়টা ছিল? শেষ করে দিছি না? আচ্ছা, পরের দুইটা ইয়া রয়েছে তাই না? তার মানে দুইটা পড়িয়েছি আমরা, একটা পড়িয়েছি কি অ্যালার্জিক রাইনাইটিস, আরেকটা কি নিউমোনিয়া। এই দুইটা পড়ানো হয়েছে তাই না? ওকে, তাহলে আমরা আজকে পড়াবো অ্যাজমা আরেকটা কি ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, অ্যাজমা ইনফ্লুয়েঞ্জা এগুলো কঠিন রোগ না। ওকে, আমরা একটু পেছন থেকে আসি। দেখেন, যখন আমরা এই ইয়াটা শুরু করলাম তখন আমাদের মূল বিষয়টা কি ছিল? ডিজিজ, তাই না? আসেন স্যার, একজন একজন করে বসলে স্যার অনেক লম্বা লাইন হবে, সামনে এসে বসে, আমরা তো জোরে চিল্লাতে পারবো না। এটা এখানে দেন, ওকে। তাহলে একটু আমরা পেছন থেকে আসি, ঠিক আছে? যেহেতু মাঝখানে একটা ক্লাস হয়নি, আমরা একটু পেছন থেকে আসি। তাহলে পেছনে আমরা শুরু যখন করলাম তখন আমাদের মূল বিষয়বস্তুটা কি ছিল? মূল বিষয়বস্তুটা ছিল যে সেকেন্ড সেমিস্টার, আপনি সামনে চলে আসেন, আপনি সামনে চলে আসেন স্যার, গরম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, ফার্স্ট সেমিস্টার যখন আমরা পড়লাম আমাদের মূল বিষয়বস্তু কি ছিল? অ্যানাটমি ফিজিওলজি। যখন অ্যানাটমি ফিজিওলজি থেকে আরেকটা চ্যাপ্টারে ধরলাম তখন ওইখানে আমরা কি একেবারে নর্মাল কি পড়বো এটা নিয়ে আমরা প্রথম অধ্যায়টা ডিটেলস আলোচনা করেছি, তাই না? আমরা কি পড়বো? বিভিন্ন রোগ পড়বো। তাহলে আমরা পড়েছি রোগ কাকে বলে, রোগ কত প্রকারের হতে পারে, রোগ কোথা থেকে উৎপত্তি হচ্ছে, তাই না? ইনফ্লামেশনগুলো কীরকম, ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশন কীভাবে সৃষ্টি হয়, তারপর অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে পার্থক্য কি, এগুলো আমরা পড়ে আসছি। এটা পড়ার পর আমরা কি রোগে ঢুকছি? ফার্স্ট সিস্টেমিক ডিজিজ। সিস্টেমিক ডিজিজ আমরা কি বললাম? ডাইজেস্টিভ ডিসঅর্ডার। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সরাসরি রোগগুলো হবে, তাই না? তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে যে রোগগুলো হয় একত্রিতভাবে তাদেরকে কি বলা হয়? ডাইজেস্টিভ ডিসঅর্ডার। এখানে অনেকগুলো রোগের ভিতরে সেকেন্ড সেমিস্টারের জন্য শুধু আমরা কিছু রোগ স্পেসিফিকভাবে পড়েছি। কি পড়েছি আমরা? গ্যাস্ট্রিক আলসার পড়েছি, ডিউরেনাম আলসার পড়েছি। এই দুইটা মিলে হচ্ছে কি আমাদের পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিক আলসার, ডিউরেনাম আলসার, এই দুইটা কি স্টোমাক রিলেটেড পড়েছি, তাই না? এরপর আমরা নিচের দিকে নেমেছি, নিচের দিকে নেমে কি স্টুল রিলেটেড তিনটা রোগ পড়েছি। কি কি? একটা হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়ার সাথে রিলেটেড কলেরা, তারপরে কি কনস্টিপেশন, ডিসেন্ট্রি। ঠিক আছে, আমরা ডায়রিয়া এবং কলেরাকে রিলেটেড কেন বললাম? কারণ দুইটা অনেকটা একই ধরনের রোগ, ঠিক আছে? পার্থক্যটা কি এটা আপনারা বের করবেন, তাই না? পার্থক্য কি এটা আপনারা বের করবেন। এরপরে ডিসেন্ট্রি যখন বললাম, ডিসেন্ট্রির ভিতরে আবার কয়টা রোগ করেছিলাম আমরা? তিনটা রোগ করেছিলাম। কি কি? একটা হচ্ছে অ্যামিবিয়াক ডিসেন্ট্রি, একটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, আরেকটা কি জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রি। ঠিক আছে, তাহলে রোগগুলা মাথায় এইভাবে সেট করে রাখতে হবে যে অ্যামিবিয়াক ডিসেন্ট্রি কি লক্ষণ নিয়ে হচ্ছে, জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রি কি লক্ষণ নিয়ে হচ্ছে, আলটিমেট আমরা যদি বলি ডিসেন্ট্রি কি লক্ষণ নিয়ে হচ্ছে, কাজটি বলতে পারবেন স্যার? ডিসেন্ট্রি লক্ষণগুলো কি কি? বেসিক লক্ষণ আমরা বলছিলাম অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, প্রচুর কি থাকবে? আমরা বাংলা সহজভাবে যদি বলি প্রেশারাইজড করতে হবে, কোড থাকবে প্রচুর। ওকে, স্টুলের পরিমাণ কম হবে। এরপরে কমন যে জিনিসটা ছিল মিউকাস, ঠিক আছে? কারণ আমাশয় হয়নি কখনো? হয়েছিল আমাশয়? কখনো হয়নি আমাশয়, তাই না? ভাগ্যবান ব্যক্তি, এত বছর বয়স হচ্ছে কখনো আমাশয় হয় না। বলেন স্যার আমাশয়টা হয়েছে, আমি আসলে বুঝি নাই যেটা আমাশয়, তাই না? ওকে ফাইন, তাহলে ডাইজেস্টিভ ডিসঅর্ডার আমাদের চলে গেল, তাই না? এরপরে আমরা কি বললাম? আমাদের আরেকটা সিস্টেম ছিল, তাই না? বোন জয়েন্ট কানেকটিভ টিস্যু। তাহলে আমরাও পড়েছি ডিজিজ অফ বোন জয়েন্ট কানেকটিভ টিস্যু। তাহলে বোন জয়েন্ট কানেকটিভ টিস্যুতে আমরা যে রোগগুলো পড়েছি ম্যাক্সিমামে আর্থ্রাইটিস রিলেটেড রোগ, তাই না? কি কি পড়েছি? গাউটি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, তাই না? তাহলে গাউটি আর্থ্রাইটিস কি কারণে হয়েছিল? গাউটি আর্থ্রাইটিস কি কারণে হয়েছিল? ইউরিক অ্যাসিডের কারণে, ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস কি কারণে হয়েছিল? এগুলো না পারলে কিভাবে হবে? হ্যাঁ, ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির জন্য। তারপরে কি রিউমেটিক ফিভার কিভাবে হয়েছিল? রিউমেটিক ফিভার কিভাবে হয়?
রিউমেটিক ফিভার একটা ব্যাকটেরিয়াল ফিভার ছিল, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা কি আমাদের, কারণটা আমরা কি পড়েছিলাম, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন অথবা বিটা হেমোলাইটিকাস স্ট্রেপ্টোকক্কাস। এই রোগের লক্ষণে আমরা কি বলেছিলাম, যে প্রথমে স্ট্রেপ থ্রোট হবে অথবা স্কারলেট ফিভার হবে। স্ট্রেপ থ্রোট অথবা স্কারলেট ফিভারের ইনএডিকুয়েট ট্রিটমেন্টের কারণে কি হবে, দেখা যাবে যে রিউমেটিক ফিভার বা বাত জ্বর হচ্ছে। বাত জ্বর কোন রোগের প্রধান কারণ? মাথায় বাড়ি দিব। বাত জ্বর কোন রোগের প্রধান কারণ? স্যার আপনি বলেন, বাত জ্বর কোন রোগের প্রধান কারণ? মিম, বাত জ্বর কোন রোগের প্রধান কারণ? ভেরি গুড, স্যার আপনি বলেন, বাত জ্বর কোন রোগের প্রধান কারণ? বাত জ্বর হচ্ছে হার্ট ডিজিজের 41% কারণ বলা যেতে পারে। হ্যাঁ, বাত জ্বর থাকা মানে কি, হার্টের যে বাল্ব আছে, কয়টা বাল্ব থাকে হার্টে? 4টা বাল্ব থাকে। নাম বলেন, নাম বলেন 4টা বাল্বের। বলেন মিম, সুমন। অ্যারোটিক ভালভ, পালমোনারি ভালভ, বাইকাসপিড, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি, 4টা বাল্ব। মাইট্রাল, বাইকাসপিড। হ্যাঁ, এখন এই যে মিট্রাল বাল্ব যেটা আমরা বলতেছি, এই মিট্রাল বাল্বটা কোথায় থাকে? এটা হলো স্যার লেফট হার্টে। কোথায় থাকে? আছে, মনে আছে। মিট্রাল বাল্বটা থাকে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে। যেহেতু লেফট ভেন্ট্রিকুল থেকে সমস্ত শরীরে রক্ত কি হয়, প্রবাহিত হয়, তার মানে কি লেফট ভেন্ট্রিকুলের ব্লাডের চাপ বা প্রেশার অনেক বেশি থাকে। সেই কারণে এই বাল্বটায় কি হয়, বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, পারতে হবে স্যার, পারতে হবে, বিশেষ করে বেসিক জিনিসগুলো, অনেক কঠিন কঠিন জিনিস। যে বাল্বটাতে প্রবলেম আমি স্পেসিফিক বলবো যে পালমোনারি ডিজিজ মানে হচ্ছে পালমোনারি বাল্বটাতে প্রবলেম। স্যার পালমোনারি ডিজিজ যদি আপনি বলেন তাহলে তো ডিজিজ অফ লাংস, লাংসের রোগ, তখন তো আর হার্টের রোগ হচ্ছে না। যখন আমি পালমোনারি ডিজিজ বলবো তখন হচ্ছে কি ডিজিজ অফ কি লাংস। ঠিক আছে, পালমোনারি বাল্বে যদি প্রবলেম হয় রোগটা কিসের হবে, হার্টের হবে। আর পালমোনারি বাল্ব মানে বাল্বে সচরাচর কি হয় না, হয় না। প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম, নেগলিজিবল, একেবারে কম। স্যার হার্টের একে কোন তো সমস্যার প্রেশারাইজ কম হয়, প্রেশারাইজ তাই না? কম এটা। স্যার হার্টের কোন সমস্যার কারণে হার্টে রিং করা যায়? হার্টের কোন সমস্যার কারণে হার্টে রিং করাইতে হয়, এটা যদি আজকে না বুঝেন কবে বুঝবেন? দেখেন সিম্পলি আমরা কি বলছিলাম যে হার্টের কি আছে, করোনারি আর্টারি আছে, তাই না? করোনারি আর্টারি আছে, করোনারি ভেইন আছে, তাই না? করোনারি আর্টারি কাজ কি? করোনারি আর্টারি কাজ কি? এসে বিপদে পড়ছে না? কোরোনারি আর্টারিটা হলো স্যার ওই যে হার্টের যে মাসল আছে, মায়োকার্ডিয়াম, ওখানে রক্ত মায়োকার্ডিয়াম, হার্টের যে বিভিন্ন যে মাংসপেশিগুলো দেখতেছেন, তাই না? আমরা এই যে হার্টটাকে যদি দেখি, এই যে হার্টের মাংসপেশিগুলা, এই মাংসপেশিগুলা সারাক্ষণ কাজ করতেছে, কাজ করার জন্য এদের পুষ্টি লাগবে না, অক্সিজেন লাগবে না? তাহলে এই অক্সিজেন পুষ্টি এগুলো আসবে কোথা থেকে? হার্ট তো সব পুষ্টি বাইরে পাঠিয়ে দিচ্ছে। করোনারি আর্টারি, এই যে দেখতেছেন লাল রঙের আর্টারিগুলো, এই আর্টারিগুলোর মাধ্যমে কি হবে, হার্টে পুষ্টি আসে। এখন আপনার অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত ব্লাডের কোলেস্টেরল লেভেল থাকার কারণে যদি এই চরিয়াগুলো বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, এখানে কি কোনো পুষ্টি পৌঁছাবে? তাহলে এই ছেলগুলো মারা যাবে। তখন এইটাকে আমরা কি বলতেছি, ব্লক বলতেছি, করোনারি আর্টারি ব্লক। এইটার জন্য আমরা কি পড়াই দিচ্ছি, রিং পড়াই দিচ্ছি। রিং মানে কি, এরকম একটা কি, হ্যাঁ আমরা রিং এর ছবিও দিয়েছিলাম, তাই না? ওইখানে ফার্স্ট সেমিস্টারের বইটা দেখছেন? ঠিক আছে, কোথায় পড়া এটা ছবি বের করে দিচ্ছি যে ফ্লোরা রিং থাকে। এই যে রিং কোথায় পড়াইছে, ছবিগুলো আমরা দিয়ে দিছিলাম না? করোনারি আর্টারি, করোনারি ভেইনে যদি চর্বি জমে যায় এটাকে বলা হয় ব্লক। এই ব্লক থেকে বাঁচার জন্য রিং করানো যায়। রিং এ যদি না হয়, 2টা 3টা 4টা ব্লক থাকে, তাহলে কি করা লাগে, বাইপাস করা লাগে, করোনারি বাইপাস। কিছুই দেখে না।
স্যার আপনার মেশিন দিয়ে স্যার চলবে রিমুভ করে ফেলা যায়। শোনেন, সিস্টেমের কোনো শেষ নাই, বাট পুরান সিস্টেমগুলো তো বাদ হয়ে যায় না, তাই না? পুরান সিস্টেমগুলো তো বাদ হয়ে যায়, এই জন্য এটা করতেই হবে। ওকে, নেক্সট ওয়ান। তাহলে আমরা কি এখানে তিনটা রোগ করেছিলাম, এরপরে আমরা কি বললাম? রেসপিরেটরি ডিজিজ। রেসপিরেটরি ডিজিজে গত ক্লাস আমরা পড়াতে পারিনি, কারণ কি হল গরম হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আমি ছিলাম না। যাই হোক, হল গরম হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা মাত্র দুইটা রোগ করিয়েছিলাম। কি কি? একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, আরেকটা হচ্ছে কি নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে আজকে পড়া ছিল কি অ্যালার্জিক রাইনাইটিস আর কি নিউমোনিয়া। এখন আমাকে বলেন নিউমোনিয়া কেন হয় স্যার? আপনি নিউমোনিয়ার কারণ কি? মস্কিটো ব্যাকটেরিয়া। স্যার আপনি বলেন নিউমোনিয়ার কারণ কি? নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসে স্যার ইনফেকশন হয়, যার ফলে আমাদের আপনার অর্গানের কোনো কাজ করতে পারে না। স্যার আপনি বলেন নিউমোনিয়া কি, কেন হয়? মোস্টলি স্যার ব্যাকটেরিয়ার জন্য হয়। একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা হয়। ব্যাকটেরিয়ার নাম কি? আমি তো স্যার 2-3 মাস ধরে বলতে পারতেছি না, ডেঙ্গু আক্রান্ত। ঠিক আছে স্যার, সুমন নিউমোনিয়া কেন হয়? স্যার নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণ। ব্যাকটেরিয়ার নাম কি? স্ট্রেপ্টোকক্কাস কি নিউমোনিয়া। নিউমোনিয়া। এছাড়া কি কারণে নিউমোনিয়া হয়? এছাড়া স্যার ফাঙ্গালের কারণে হতে পারে, ভাইরাসের কারণে। এছাড়া কি কারণে হয়? নন ইনফেকশন নিউমোনিয়ার তিনটা কারণ নিচে কত সহজ করে লেখা আছে। বলছে কি নিউমোনিয়ার প্রধান কারণ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তাছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস কিছু কি কারণে নিউমোনিয়া হতে পারে। এছাড়া লাংসের ইনফ্লামেশন, লাংসে অ্যাবসেস, দুর্বল ইমিউনিটি, বিভিন্ন খাদ্যের কারণে কি হতে পারে? নিউমোনিয়া হতে পারে। এই তিনটা না নিউমোনিয়ার কারণ। আপনারা যখন রাগে যাবেন, এখন তো কিছু বলতেছি না, ঠিক আছে? আমরা নিউমোনিয়ার ওষুধ করবো না? নিউমোনিয়ার ওষুধ করলে আমরা কি করব? আগে তো রোগ, তাই না? এখন তো রোগ করতেছেন না, রোগের কারণ বলতেছেন না, লক্ষণ বলতেছেন না, তাহলে কিভাবে ওষুধ দিবেন? রোগী আসলে চোখ বন্ধ করে ওষুধ, নিজের ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না, সব রোগে সেপ্টিক। আমাদের বাংলাদেশের অ্যাকাউন্টে কৃষক কিরকম যেমন স্যার আপনার যে ওষুধই দেন না কেন, ঠিক আছে, আপনার জবাব দিতে করতে হবে না, ওয়াই ইউ প্রেসক্রাইব। জবাবদিহিতার দরকার নাই তো আপনি যদি আপনার। proof করতে পারেন যে আপনার ফাইন্ডিংসটা, যেমন স্যার আমি কিছুই বলতে পারি না, কিন্তু বলতে পারছি যে নিউমোনিয়া কোথায় ইনফেকশন তো লামে হবে। আমি লাম নিউমোনিয়া কোথায় ইনফ্লামেশন? ইনফ্লামেশন অফ অ্যালভিউলা এবং অ্যালভিউলার ড্রাগ, অ্যালভিউলা এন্ড অ্যালভিউলার ড্রাগের ইনফ্লামেশন। একটা জিনিস বুঝেন যে আমার তো সবার দরকার নাই, আমাকে একটা আদালত ধরবে, আমাকে পুলিশ ধরবে, আমাকে সিআইডি ধরবে, এটা দরকার নাই তো, তাই না? আপনার বিবেক যদি আপনাকে না ধরতে পারে, তা আদালত দিয়ে আপনি কি করবেন? আদালত, শুনেন, আইন, যে দেশে আইন যত শক্ত সে দেশে অপরাধ তত সূক্ষ্ম। আপনি কি মনে করেন দুবাইয়ের কি কোনো অপরাধ নাই? দুবাইয়ের পুলিশরা বিএমডাব্লিউতে চলে তো কি? ওইখানের অপরাধগুলো কি আরো সূক্ষ্ম, আরো মারাত্মক অপরাধ হয় ওইখানে, তাই না? আমাদের দেশে পুলিশরা কি ইদানিং ভালো কিছু জিপ পাইছে, তাই না? ঠিক আছে, তাছাড়া সব খাটারা গাড়ি, তাই না? তার আমাদের দেশে অপরাধগুলোও কি ওই টাইপের হয়। আপনি যেভাবেই চিন্তা করেন, আপনি আদালত পর্যন্ত গেলেই তো শেষ। আপনার তো বিবেক পর্যন্ত আগে আসা উচিত যে আমি এটা করতেছি, এটা ঠিক না, এটা দংশনে সবার আগে কি দংশিত হওয়া উচিত, যে আমি যে কাজটা করতেছি এটা উচিত না। এই দংশনটা যেন, এই অন্তঃক্রিয়াটা যেন কি ভিতরে থাকে। যদি এটা না থাকে, আলটিমেট ডাবল জিরো। আপনাকে কোনো আদালত দিয়ে, কোনো পুলিশ দিয়ে, কোনো আর্মি দিয়ে কোনোভাবেই আপনাকে কি করা যাবে না, প্রোটেক্ট করা যাবে না। কারণ সারাক্ষণ আমি আপনাকে চোখে চোখে রাখতে পারবো না। সবাই যদি চিন্তা করে যে আমি অপরাধ করবো, আমার পুলিশ ধরবে, আমার প্রকার দিবে,
নট পসিবল। সবসময় মনে রাখতে হবে আপনার বিবেকের চেয়ে বড় আদালত একটাও নাই, তাই না? তো আপনি কিছু পারেন না, আপনাকে কারোর কাছে জবাবদিহি করতে হবে এটা চিন্তা করেন, আপনি নিজের কাছে জবাবদিহি করেন, ইস রে এটা পারা উচিত ছিল আমার, পরে শিখেন, শিখে আবারও করেন। কারণ আমরা ভুল করবো না তা না তো, তাই না? ভুল করতে করতে আমরা কি হব, শিখবো। বাট আপনি যদি না শিখতে চান তাহলে ভুলও হবে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন আমি পারি না, তার মানে কোনো ভুল করেন নাই। আপনি একটা ভুল অ্যান্সার দিয়েছেন, তার মানে কি আপনি শিখতে পারবেন এরপরে। কিন্তু আপনি যখন বলতেছেন যে আমি পারি না, তার মানে কি শেষ, কোনো ভুলও করেন নাই, কোনো শিক্ষাও হবে না। ওকে, তাহলে আজকে আমরা পরেরটাই যাই। আপনারা তো পড়বেন ধীরে ধীরে পরীক্ষার আগে, এটা তো আমিও বুঝি, ঠিক আছে? যখন পরীক্ষা আসবে তখন কি একদম একটা রাত পড়বেন, এক রাতই কি 1000 রাতের সমান, পুরা বই খতম এক রাতে। ওই চিন্তা ভাবনা নিয়ে অ্যাটলিস্ট মেডিকেলে পড়া খুব একটা উন্নত হবে। এখানে প্রত্যেকটা রোগ আপনাকে চিন্তা করে পড়তে হবে, ঠিক আছে? কারণ এটা আপনার প্র্যাকটিস লাইফে অ্যাভেলেবল লাগবে, আপনি কেন করতেছেন না? ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি ব্রঙ্কিয়াল অ্যাজমা। দেখেন খুব সহজ রোগ, আমরা বুঝিও এটা, কিন্তু এর ভিতরে কিছু ফাংশন আপনাকে বুঝতে হবে। কারণ আমরা বারবারই বলতেছি প্রত্যেক রোগের চিকিৎসা ডিপেন্ড করতেছে তার কারণের উপর, তাই না? তাহলে অ্যাজমা তো আমরা খুব সহজেই বুঝবো, রোগী শ্বাসকষ্ট হচ্ছে, এটাই কি অ্যাজমা। তাহলে আমরা একটু দেখি অ্যাজমা কাকে বলে, অ্যাজমার কারণগুলো কি কি। ওকে, বলছে কি ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, বা ব্রঙ্কিয়াল অ্যাজমা হলো একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি হয়, এয়ারওয়ে বা শ্বাস প্রশ্বাসের রাস্তা কি হয়ে যায়, ন্যারো হয়ে যায়। ভালো আছে, এয়ারওয়ে বা শ্বাস প্রশ্বাসের রাস্তাটা কি হয়ে যায়, এই আপনার ক্লাস আছে এরপরে মিস শামসুন নাহার, আপনার ক্লাস আছেন এরপরে, কই যান আপনি? আপনি একটু ছবিটা দেখেন, 38 পেজ, 38 পেজে আমরা একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখেন, এই যে আমাদের ব্রঙ্কাই সম্পর্কে তো আমাদের সবার আইডিয়া আছে, তাই না? ব্রঙ্কাইটিস একটা রোগ, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, এগুলো আমরা পড়ছি, তাই না? এখন কথা হচ্ছে ব্রঙ্কাইটা কত ধরনের, মনে আছে? আমাদের ব্রঙ্কাইটা কি হয়, গাছের শাখা প্রশাখার মতো, প্রথমে দুইটা বড় বড় শাখা বের হয়, এই বড় শাখা দুটোকে আমরা কি বলি, প্রিন্সিপাল ব্রঙ্কাই, তাই না? রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই, আমরা ইয়াটা শিখছি না ট্র্যাকটা। তাহলে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাইটা আবার কি হয়, রাইট সাইডে 3 ভাগে ভাগ হয়, লেফট সাইডে 2 ভাগে ভাগ হয়। রাইট সাইডে যে 3 ভাগে ভাগ হয় এটার নাম কি, লোবার ব্রঙ্কাই, এটার নাম কি, লোবার ব্রঙ্কাই, ঠিক আছে? ওই পাশে 2 ভাগে ভাগ হয়, এটার নাম কি, লোবার ব্রঙ্কাই, হ্যাঁ লোবার ব্রঙ্কাই নামটাই বলবেন, ঠিক আছে? এরপরে কি, লোবার ব্রঙ্কাইটা আবার কি হয়, ভাগ হয়। যখন লোবার ব্রঙ্কাইটা ভাগ হয় এটার নাম কি হয়, সেগমেন্টাল ব্রঙ্কাই। সেগমেন্টাল ব্রঙ্কাইগুলো যখন আবার ভাগ হয় এটার নাম কি হয়, টার্মিনাল ব্রঙ্কিউলস। তার মানে কি, আমরা ওই যে আর্টারি ভেইন করছি না, আর্টারি থেকে কি হয়, আর্টারিওলস। তার মানে কি আর্টারি থেকে আরো চিকন। আর অ্যাওর্টা মানে কি, সবচেয়ে মোটা, ঠিক আছে? অ্যাওর্টা সবচেয়ে মোটা, এরপরে হচ্ছে কি আর্টারি থেকে চিকন হচ্ছে কি আর্টারিওলস। একই বিষয় ভেনিউলস, তাই না? ভেইনের সবচেয়ে ক্ষুদ্র শিরা, তাই না? ভেনিউলস থেকে কি আসতেছে, ভেইন থেকে কোথায় যাচ্ছে, ভেনা কাবা। তাহলে ভেনা কাবা, ভেনিউলস। এখানেও একই জিনিস, প্রিন্সিপাল ব্রঙ্কাই, লোবার ব্রঙ্কাই, সেগমেন্টাল ব্রঙ্কাই, টার্মিনাল ব্রঙ্কিউলস, রেসপিরেটরি ব্রঙ্কিউলস, অ্যালভিউলার ড্রাক্ট, অ্যালভিউলাই। এই যে ব্রঙ্কিউলসগুলা, এই সকল ব্রঙ্কিউলস যদি কি হয়ে যায়, ন্যারো হয়ে যায় ইনফ্লামেশনের কারণে। টার্মিনালের পরে কি আর কোনো ডিভাইস আছে? রেসপিরেটরি ব্রঙ্কিউলস লাস্ট আছে, রেসপিরেটরি পরেই তো অ্যালভিউলার ড্রাক্ট চলে আসে। এটা যদি রেসপিরেটরি ব্রঙ্কিউলস, এখান থেকে কি যাবে, শুধু অ্যালভিউলার ড্রাগ যাবে, তাই না? অ্যালভিউলার ড্রাগ এখানে কি হবে, অ্যালভিউলাই। ওইটা কিন্তু স্যার টার্মিনাল থেকে যে বেজ চলে গেছে, টার্মিনাল তো লাস্ট, আপনার কথা না, রেসপিরেটরি লাস্ট। না এখানে যে আপনি কিছু আরেকটা আছে ব্রঙ্কিউল, তার মধ্যে রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে দিচ্ছেন হলো অ্যালভিউলারি ড্রাগ, তারপরে দিচ্ছেন অ্যালভিউলার।
আমি অনেক জায়গায় দেখলাম স্যার ওই যে টার্মিনাল করে ওই দুটা ভাগ নাই। টার্মিনালের পরে তো একটা ভাগ, হ্যাঁ ওই ডাক আর ওই ঠিক আছে, প্রান্তিক লেভেলে একটা চলে আসতেছে, হ্যাঁ। এটা থেকে রেসপিরেটরি ব্রঙ্কিউলস তৈরি হচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিউলস থেকে আসতেছে গ্যালভিউলার ট্র্যাক্ট, ঠিক আছে। টার্মিনাল থেকে আরেকটা ক্ষুদ্র ভাগ হবে, সেটা কি টার্মিনালের পরে, টার্মিনালটা মানে প্রান্তীয় লেভেলে চলে যাচ্ছে, এইটাতে আবার রেসপিরেটরি, এখান থেকে বাতাসটা কই যাবে, ডাকে যাবে। ডাক্ট অ্যালভিউলার, ডাক্ট টু অ্যালভিউলায় যাবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউলস। ওকে, তাহলে দেখেন এখানে যে চিত্রগুলো দেওয়া আছে সেই চিত্রগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রবলেমটা কি হয়। প্রথমটা দেখেন, প্রথমটা একেবারে কি প্রসারিত, তাই না? তাহলে এর ভিতর দিয়ে কি হবে, বাতাসটা খুব ইজিলি কি ঢুকতে পারবে। এরপরে ভিতরের দিকে আসেন, এটা কি সংকুচিত হতে হতে একেবারে ন্যারো হয়ে গেছে, তাই হচ্ছে না? এখন এরকম যদি হয় তাহলে দেখেন প্রথমটার ভিতর দিয়ে যে পরিমাণ বাতাস ঢুকতে পারবে, তৃতীয়টার ভিতর দিয়ে কি সেই পরিমাণ বাতাস ঢুকতে পারবে না। একই বিষয়ে আসেন যে পরের চিত্রটা, নিচের চিত্রটায় দেখেন যে প্রথম ব্রঙ্কাইটের ভিতরে কি আছে, কোনো পদার্থ ফ্লুইড বা কোনো ইনফ্লামেশন নাই। পরেরটা দেখেন একদম পদার্থ, বিভিন্ন ফ্লুইড, বিভিন্ন ইনফ্লামেশনের কারণে কি একেবারে ন্যারো হয়ে গেছে। এখন চিন্তা করেন যে আমাদের প্রতি নিঃশ্বাসে একটা নির্দিষ্ট পরিমাণে ভাইটাল ক্যাপাসিটি আছে, তাই না? যদি আমরা ওই পরিমাণে বাতাস ভিতরে ঢুকাতে না পারি, বা ওই পরিমাণ বাতাস ঢুকাতে যদি কি এই পরিমাণ যদি ফাঁকা থাকে, তাহলে একবারে যে পরিমাণ বাতাসটা ঢুকবে, যদি ফাঁকাটা কি একেবারে কম করে থাকে, তাহলে এইটুকু জায়গা দিয়ে কি এই পরিমাণ বাতাস ঢুকবে? তখন এই পরিমাণ বাতাস ভিতরে ঢুকানোর জন্য আমাকে একই সময় 2-3 বার শ্বাস নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেখানে একবার নিঃশ্বাস নিচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস ভিতরে ঢুকে যাচ্ছে, অ্যাজমা রোগীর ক্ষেত্রে কি হবে, ওই পরিমাণ বাতাস ঢোকানোর জন্য তাকে কি আরো কতবার কি করতে হবে, শ্বাস নিতে হবে। তাহলে আমার রেসপিরেটরি রেট যেখানে 18 থেকে 20, সেখানে তার কি হতে পারে 34 থেকে 40 হতে পারে, দ্বিগুণও হয়ে যেতে পারে, এর থেকেও বেশি কি হতে পারে। তাহলে 1 মিনিটে কেউ যদি 40 বার বা 50 বার বা কি 45 বার শ্বাস নেয়, তাহলে দেখে বোঝা যাবে কি যে তার শ্বাস টানা আছে, তাই না? সে কি ঘন ঘন শ্বাস নিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলি, প্রাথমিকভাবে অ্যাজমা বলি। ওকে, এখানে আরো কিছু কথা আছে। কি বললাম যে শ্বাস প্রশ্বাসের রাস্তা, তার মানে ওই যে এয়ারওয়ে, এয়ারওয়ে মানে কি ব্রঙ্কাই, কিছু বলবি? ও আচ্ছা, বড় সাহেব আচ্ছা, শ্বাস প্রশ্বাসের রাস্তা কি হয়ে যাচ্ছে, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, এই কারণে কি হচ্ছে, এয়ারওয়েটা ন্যারো হয়ে যাচ্ছে, ডিসফোনিয়া বা শ্বাসকষ্ট হচ্ছে, কফ হচ্ছে। দেখবেন শ্বাসকষ্ট যখনই হবে তখনই কিন্তু কাশির একটা ভাব থাকবে। কিসের জন্য? কাশি হচ্ছে বডির একটা রিফ্লেক্স, অটো রিফ্লেক্স। যখনই আপনার ভিতরে শ্বাস আটকে যেতে থাকবে, তখনই ভিতর থেকে কি একটা কাশি আসবে, যেন ভিতরের জিনিসগুলা কি বের হয়ে আসে, আপনার শ্বাসটা যেন কি আরাম পান। বাট যখন অ্যাজমা রোগী হবেন আপনি, এই কাশিটাই কি করবে, শুকনা কাশিটা আপনার শ্বাসকষ্ট আরো কি করে দিবে, বাড়িয়ে দিবে, ঠিক আছে? এবং গলা দিয়ে কি হবে, একটা শ্বাস শ্বাস শব্দ হবে। কাশিতে কোনো রোগ না স্যার, এটা রোগ করে। আমি তো বললাম কাশি একটা রিফ্লেক্স। মানে পরিবার মানে বিচারিত মানে হয় তখন তো আপনার মানে শ্বাস প্রশ্বাসটা নিতে দেখেন নাকের পলিপাসে যখন সমস্যা হয়, নাক বন্ধ থাকে, মানুষ হাঁ করে নিঃশ্বাস নেয়, খুব ইজিলি নিঃশ্বাস নিতে পারে, তাই না? তাহলে নাকের পলিপাস আর অ্যাজমা কিন্তু এক হচ্ছে না। অ্যাজমার সমস্যাটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাই থেকে শুরু করে অ্যালভিউলার ট্র্যাক্ট পর্যন্ত, ঠিক আছে? এইটা ন্যারো হয়ে যাবে, তাহলে বাতাস কি হবে না, ভিতরে ঠিক মতো প্রবেশ করবে না। আর নাক বন্ধ হলে মুখ দিয়ে কি বাতাস ঢুকানো যাবে না? ঢুকানো যাবে খুব ইজিলি, ঠিক আছে, কোনো সমস্যা না। পরে আপনি কি নাকের জন্য আলাদা একটা ড্রপ দিলে নাক খুলে যাবে, সো ওইটার কোনো সমস্যা না। এইবার আসেন আমরা একটু দেখি অ্যাজমার কি কি কারণে হতে পারে। প্রথম কারণ, অ্যাজমার সুনির্দিষ্ট কোনো কারণ নাই, অ্যাজমার সুনির্দিষ্ট কোনো কারণ নাই। তাহলে কি কি কারণে অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে, বা হিস্ট্রিগতভাবে কোন কোন জিনিস বেশি দেখা যায় রোগীর মধ্যে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তাহলে প্রথম এবং প্রধান যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি, অ্যালার্জিক রাইনাইটিস। প্রথমে হবে কি, অ্যালার্জিক রাইনাইটিস। তাহলে এই অ্যালার্জিক রাইনাইটিসটা অ্যাজমার খুব বড় একটা কারণ। আজকে যাদের অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে 2 বছর 3 বছর 4 বছর পরে কি তাদের অ্যাজমা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নেক্সট ওয়ান বলছে ক্রনিক ব্রঙ্কাইটিস। আমাদের কি ডাইরেক্ট ব্রঙ্কাসে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন রকমভাবে কি ব্রঙ্কাই আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে ব্রঙ্কাইটিস নামক রোগটাও যদি আমাদের হয়, এই রোগের ফলশ্রুতিতে কি হতে পারে, অ্যাজমা হতে পারে।
নেক্সট ওয়ান, বংশগত কারণে অ্যাজমা হতে পারে। আপনার আছে, আপনার বাবার ছিল, আপনারও আছে, আপনার ছেলে মেয়েরও কি হতে পারে। নেক্সট ওয়ান, হৃৎপিণ্ডের দুর্বলতা। যদি আপনার হার্ট দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনার কি হবে না, লাংসে পর্যাপ্ত রক্ত যাবে না। লাংসে যদি পর্যাপ্ত রক্ত না যায় সেই ক্ষেত্রে কি আপনাকে কয়েকবার বেশি শ্বাস নেওয়া লাগতে পারে, সেই ক্ষেত্রেও আপনার কি হতে পারে, অ্যাজমা হতে পারে। নেক্সট ওয়ান বলছে ব্লাডে ইসোনোফিল কাউন্ট বেড়ে যাওয়া। ইসোনোফিল কাউন্ট বেড়ে যাওয়া কিন্তু অ্যাজমার কারণ না। ইসোনোফিল কাউন্ট বেড়ে যাওয়া ইন্ডিকেট আপনার অ্যালার্জিক রিয়াকশনটা কি বেশি, আর অ্যালার্জি ইন্ডিকেট কি যে আপনার অ্যাজমা হওয়ার প্রবণতা বেশি আছে। ফুসফুসের দুর্বলতার কারণে, আপনার ফুসফুস যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে কি হতে পারে, অ্যাজমা হতে পারে। লাংসের বায়ুবাহী নালীগুলো ওই একই কথা, অ্যালভিউলার ড্রাগ যদি কি হয়ে যায়, ব্রঙ্কাইগুলো যদি কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। দূষিত ধুলাবালি বাতাসের কারণেও কি হতে পারে, অ্যাজমা হতে পারে। শ্বাসনালীতে ব্যাকটেরিয়া ভাইরাসের কারণেও কি হতে পারে, অ্যাজমা হতে পারে। দুশ্চিন্তা, ভয়ভীতি, পুরানো সর্দি কাশি, দুর্বল ইমিউনিটি, হুপিং কফের কারণেও কি হতে পারে, অ্যাজমা হতে পারে। তার মানে কি দেখেন, যে সকল রোগের কারণ সুনির্দিষ্ট না, এই সকল রোগের কারণ কিন্তু অনেক, এবং এই রোগগুলো চিকিৎসার ক্ষেত্রে কি সুনির্দিষ্ট কোনো ইফেক্ট পাওয়া যায় না। অ্যাজমা রোগীরা ওষুধ দিবেন, কমে যাবে, আবারও কি বেড়ে যাবে। কারণ যদি মানে আপনার দাউদ বা একজিমা চর্মরোগের সমস্যা থাকে, তাহলে দেখা গেছে এই ক্ষেত্রে যদি কোনো মানে ওষুধের চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি ফ্লোরাল দিই মানে ফ্লোকোনাজল, আর যদি মানে রুপাটিন যদি দিই, তাহলে এই ওষুধটা খাওয়ার পরে তার দেহের মধ্যে দেখা গেছে এক ধরনের কালো কালো কি ওটা ফুসকা দাগ পড়ে যায়। এটা কি কারণ আছে? সবার না, শুধু একজনের ক্ষেত্রে এরকম মানে পাওয়া গেছে। তাহলে তো আমরা কারণও বের করে ফেলছি কারণটা যে আমাদের অনেকের শরীরে কি বিভিন্ন আমরা যেমন কারণ বেগুনে অ্যালার্জি, কারোর আবার চিংড়ি মাছ অ্যালার্জি, কারোর বেগুন চিংড়ি মাছ খেলে কিছুই হয় না, ডাল খেলে অ্যালার্জি। এখন বোঝেন যে যেহেতু সবার হয়নি, একজন ব্যক্তির হয়েছে, তাহলে অবশ্যই ফ্লোকোনাজল অথবা কি তার রুপাটেটিনের কোনো একটা জেনেরিকের প্রতি তার কি আছে, হাইপারসেনসিটিভিটি আছে। জানেনি তো, আর জিজ্ঞেস করার কি আছে এটা, ঠিক আছে। এখন কথা বুঝেন, যদি ফ্লোকালে তার হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে তাকে চিকিৎসা করবেন কি দিয়ে, এখানে তো ফ্লোরাল দেওয়া যাবে না, এখানে কি দিবেন? এটাই তো যদি এখানে ফ্লোকাল বা ফ্লোকোনাজল দেওয়া না যায় তাহলে এখানে কিটোকোনাজল দেওয়া সেফ না, ঠিক আছে। কিটোকোনাজল দেওয়া সেফ না, রিকোনাজল দেওয়া সেফ না, টালভিনাফিন দেওয়া সেফ। এইখানে আপনি দিতে পারেন গ্রাসিওফালভিন, ঠিক আছে, টারভিনাফিনও দিতে পারবেন, গ্যাসিওফালভিন দিতে পারবেন, টারভিনাফিন দিতে পারবেন, ঠিক আছে। তবে সচরাচর খুব একটা বেশি রকম দেখা যায় না, ঠিক আছে। তাহলে আপনি যে কোনো রোগীর ক্ষেত্রে প্রেসক্রিপশনের মধ্যে এটা লেখা থাকা উচিত যে কোনো ওষুধ খেয়ে যদি শরীর ফুলে যায়, শরীরে চাকা চাকা হয়, চুলকানি হয়, তাহলে সাথে সাথে ওষুধ বন্ধ করে দিয়ে ডাক্তারের সাথে কি কথা বলে নিতে হবে। এটা যে কোনো প্রেসক্রিপশনে যে কোনো ওষুধে হতে পারে। আপনি জানেন না তো যে আপনার এই ওষুধে হাইপার সেন্সিটিভিটি আছে কিনা, খাওয়ার পরে দেখা দিচ্ছে, তাহলে আপনার সাথে সাথে কি করতে হবে? প্রথম কাজ অ্যালার্জেন থেকে দূরে থাকা, তার মানে এটা বন্ধ করে দিতে হবে। কর্সন এগুলো স্টেরয়েড, তাই না? প্রেডনিসলন, মিথাইল প্রেডনিসলন, ডেক্সামিথাসন, কর্টিকোসন, হাইড্রোকর্টিসন, তাই না? এইসব কি হ্যাঁ, এগুলো স্বাভাবিকভাবে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশনটা হচ্ছে কিসের জন্য? অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন না? আর এই স্টেরয়েড ড্রাগগুলো কি ইমিউনো সাপ্রেসিং এজেন্ট, তাহলে ওই অ্যান্টিবডিগুলোকে তারা কি করে দেয়? আপাতত নষ্ট করে দেয়। নষ্ট করে দিলে অ্যালার্জিক রিয়াকশনটা তুলনামূলকভাবে কমে যায়, তাই না? সেই জন্য কী দেয়, যখনই কারো অ্যালার্জিক রিয়াকশন হয় সাথে সাথে কি ইভেল ইঞ্জেকশন দেয়, ওরাডক্সিন ইঞ্জেকশন দিচ্ছে না? ওরাডক্সিন হচ্ছে কি প্রেডনিসলন, আর ইভেল হচ্ছে ক্যান্ডিহিস্টামিন। ক্যান্ডিহিস্টামিন স্বাভাবিক ট্রিটমেন্ট, এটা কোনো আহামরি কিছু না, ঠিক আছে। তবে অ্যালার্জির লাস্ট অ্যান্ড ফার্স্ট ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে কি অ্যালার্জেন থেকে দূরে থাকতে হবে, অ্যালার্জেনকে চিনে রাখতে হবে। আপনি সারা জীবন ওষুধ খেলেও এটা ভালো হবে না, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম ওইখানে যে কিউরিটির উপর, মানে কোনো রোগ কিউর হয় কি না এটার উপর ভিত্তি করে রোগকে দুই ভাগে ভাগ করা হয় না? একটা হচ্ছে কিউরেবল ডিজিজ, একটা কি নন কিউরেবল বা আনকিউরেবল ডিজিজ। তাহলে আপনাকে চিকিৎসার শুরুতেই বুঝে নিতে হবে রোগটা কি কিউরেবল না রোগটা মেইনটেনেবল। যদি মেইনটেনেবল হয় তাহলে মেইনটেন করতে হবে, যদি কিউরেবল হয় তাহলে কি সুস্থ করা ওষুধ দিতে হবে, সারানোর ওষুধ দিতে হবে। এখন অ্যালার্জিক রাইনাইটিস, এটা কি মেইনটেনেবল ডিজিজ। প্রথম মেইনটেনেন্স কি হবে?
ধুলাবালি থেকে দূরে থাকতে হবে, ফুলের রেণু থেকে দূরে থাকতে হবে, তাই না? দুই যার যেটা অ্যালার্জি আছে হ্যাঁ, সেটাই। reaction হয়। যে আপনার ডাস্টে অ্যালার্জি না, আপনার অ্যালার্জি ফুলের রেণুতে। এটা তো তাহলে এই ফুলের গন্ধ শুকার আগে আপনাকে 10 বার চিন্তা করতে হবে যে অ্যান্টিহিস্টামিন পকেট আছে কিনা। অনেকে পারফিউম দিলেও অ্যালার্জি হয়। হ্যাঁ, পারফিউম অ্যালার্জি থাকতে পারে, তাই না? আচ্ছা, শরীর গাল লাল হয়ে যায় হঠাৎ করে। দেখেন অ্যালার্জি, আমরা বারবার বলতেছি অ্যালার্জিক রাইনাইটিস। রাইনাইটিস যদি ন্যাসাল ক্যাভিটি আক্রান্ত হয়, বাট আরেকটা রোগ আছে অ্যালার্জি, সেটা হচ্ছে আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া মানে স্কিন আক্রান্ত হবে, ঠিক আছে? তাহলে আপনি বেগুন খাচ্ছেন এই কারণে কি ফুলে যাচ্ছে, কোনো কিছু খাচ্ছেন এই কারণে কি শরীরে বিভিন্ন জায়গায়, ওষুধ খাচ্ছেন এই কারণে ফুলে যাচ্ছে। এই একটা কথা লেখা আছে আর কি, মানে ভ্যাকসিন করে ওষুধের নির্দেশনার মধ্যে লেখা আছে যে অ্যালার্জির সমস্যা, এটা মানে কোনো কিছু স্পর্শের কারণে লাভ হতে পারে, ফুলে যেতে পারে বা এইটাই তো মেইন জিনিস। ওকে, এবার আমরা একটু লক্ষণগুলো পড়ি, একেবারে সিম্পল রোগ, সিম্পল লক্ষণ। লক্ষণগুলো কি হবে? অ্যাজমা। কি ব্যাপার, আমরা কি পড়তেছিলাম? আমরা কি অ্যাজমা পড়তেছিলাম? অ্যাজমা পড়াইছি না গত ক্লাসে? Bronchial না? Bronchial ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়ায়নি? ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন লক্ষণগুলো কি হবে। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট হলে কেমন দেখা যায়, কি হয় বোঝা যায়। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, গলায় এবং বুকে কি শ্বাস শব্দ করবে। এটা কিন্তু অ্যাজমার খুব ভালো একটা লক্ষণ। আপনি রাতে শুয়ে আছেন, শ্বাসকষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে কি গলা দিয়ে শব্দ আসতেছে। নেক্সট ওয়ান দেখেন, বুকে চাপ বোধ হবে, দম বন্ধ হয়ে আসতেছে বলে মনে হবে, শুয়ে থাকতে কষ্ট হবে, ঝুঁকে বসলে একটু কি আরাম বোধ হবে, কাশি হবে, কফ বের হবে। তো যদি কাশির সাথে কিছু কফ বের হয় তাহলে কি একটু চাপটা কমবে। নেক্সট ওয়ান বলছে প্রচণ্ড শ্বাসকষ্টের সাথে কি হবে, শুষ্ক কাশি থাকবে, যা রুগীর শ্বাসকষ্ট আরও কি বাড়িয়ে দেবে। রুগীর পালস দ্রুত বাড়তে থাকে, রুগী ঘামতে থাকে, মারাত্মক অবস্থায় রুগী নীল হয়ে যেতে পারে। নীলাভ, কেন নীলাভ হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড বের হতে পারে না। হ্যাঁ, আমরা পড়ছিলাম একটা টার্ম